কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে এমন এক জায়গা আছে যেখানে গেলে আপনি একসাথে পেয়ে যাবেন পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং নদী। সপ্তাহান্তের গন্তব্যের জন্য একদম আদর্শ জায়গা, কারণ এই ট্যুরটা আপনার ১.৫ থেকে ২ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, খরচ কত, এই সব কিছু তথ্য নিয়েই আজকের এই ব্লগ। আমরা যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের এমন এক জায়গায় যেখানে আপনি যত তার কাছে এগোবেন, প্রকৃতি এইভাবে আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে। মনে হবে প্রকৃতি তার সবুজ মেলে আপনার জন্যই এখানে অপেক্ষা করছে। সাসপেন্স আর না বাড়িয়ে জায়গার নামটা বলেই দিচ্ছি। জায়গাটা হচ্ছে ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব ২৪১ কিলোমিটার। ট্রেনে পৌঁছাতে মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টা সময় লাগে। হাওড়া থেকে ঘাটশিলা যাবার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। আমি ট্রেনের টাইম এবং নাম স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এই রুটের বেস্ট ট্রেন হলো ইস্পাত এক্সপ্রেস, যেটা সকাল ৬:৩০টায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছাড়ছে এবং ৯:২২-এর মধ্যে আপনাকে ঘাটশিলায় পৌঁছে দিচ্ছে। মানে ৩ ঘন্টারও কম সময়ে আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন হাওড়া থেকে সোজা ঘাটশিলা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সোজা ঝাড়খণ্ড। এবার এই ট্রেনের টিকিটের মূল্যটা বলে দিচ্ছি। যদি আপনারা সিসি মানে এসি চেয়ার কারে টিকিট কাটেন তাহলে আপনাদের ভাড়া পড়বে ৪১০ টাকা। আর যদি আপনারা সেকেন্ড সিটিং মানে জেনারেলি টিকিট কাটেন তাহলে ভাড়া পড়বে ১১৫ টাকা। মানে মাত্র ১১৫ টাকায় কিন্তু আপনারা হাওড়া থেকে ঘাটশিলা পৌঁছে যেতে পারেন খুব সহজেই, ৩ ঘন্টারও কম সময়ে। ট্রেন ছাড়াও আপনারা ঘাটশিলা পৌঁছাতে পারেন পার্সোনাল গাড়ি, বাইক অথবা বাসের মাধ্যমে। তবে বাসের সংখ্যা কিন্তু অনেকটাই কম। বেস্ট রুট হচ্ছে এই ট্রেনের রুটটা। ঘাটশিলা ছোটনাগপুর মালভূমির একটি অংশ, তাই এখানে লাল মাটি, শাল বনের জঙ্গল, পাহাড়, ঝর্ণা, নদী এই সব কিছুই কিন্তু একসাথে চোখে পড়ে। আর সেই কারণেই কিন্তু উইকেন্ড ডেস্টিনেশনের জন্য ঘাটশিলা আজও এত জনপ্রিয়। এবার বলি ঘাটশিলায় এলে আপনারা কোথায় থাকবেন। ঘাটশিলা স্টেশনের আশেপাশে অনেক ছোট বড় হোটেল আছে, যেখানে আপনারা ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যেই রুম পেয়ে যাবেন। যদি আপনারা বাজেট ট্যুর করতে চান তাহলে এই হোটেলগুলোয় থাকতে পারেন। আর এই সব হোটেলগুলোয় থাকার জন্য আগে থেকে বুক না করে আসলেও কিন্তু চলবে, এসে অন দ্য স্পটও আপনারা রুম বুক করতে পারেন। আমরা উঠেছিলাম ঘাটশিলাতে সুবর্ণরেখা নদীর একেবারে গা ঘেঁষে সুবর্ণভিলা রিসর্টে। যদি একটু লাক্সারি স্টে চান তাহলে আপনারা এই সুবর্ণভিলা রিসর্টেও উঠতে পারেন। স্টেশন থেকে অটোতে মাত্র ১০ মিনিটের দূরত্বে এই রিসর্ট। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, নদীর ধারের যে কোনো রিসর্টই কিন্তু স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, কারণ নদীটা কিন্তু লোকালয়ের মাঝখান দিয়ে যায়নি। এই সুবর্ণ ভিলা রিসোর্টের যাবতীয় ডিটেলস মানে রুম ট্যুর, ফুড রিভিউ, ট্যারিফ সব কিছু এই ঘাটশিলা সিরিজের প্রথম পর্বে রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন। তবে আমাদের এই রিসোর্টটা পছন্দ হওয়ার প্রধান কারণ ছিল রিসোর্টটা একদম নদীর ধারে, আর এদের খাবার দাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল। আমরা যে রুমে ছিলাম সেই রুমের ব্যালকনি থেকে জাস্ট এই ভিউটা ছিল। এই সামনে সুবর্ণরেখা নদী আর ওই পাশে ছোটনাগপুর মালভূমির ছোট্ট ছোট্ট পাহাড়গুলো। রিসোর্টটা এত সুন্দর আর চারদিকটা এত সুন্দর করে সাজানো, যারা আমাদের মতো ফটোগ্রাফি ভালোবাসেন তারা কিন্তু ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়বেন। ঘাটশিলায় থাকার জন্য আরও একটা ভালো অপশন হলো রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন। এখানে আপনারা ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যেও থাকতে পারেন। তবে এখানে থাকার জন্য ৩ মাস আগে থেকে বুকিং করতে হয় এবং সেই বুকিংটা অনলাইনে করতে হয়। আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঘাটশিলায় ঘোরার জন্য অটো এবং গাড়ি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরোলেই অটোর এরকম আপনারা একটা রেট চার্ট দেখতে পাবেন। এখান থেকে আপনাদের সাইট সিন সংক্রান্ত একটা আইডিয়া হয়ে যাবে। এখানে মূলত দুটো ট্যুর করানো হয়, একটা 7 পয়েন্ট আর একটা 14 পয়েন্ট। 7 পয়েন্ট ট্যুরটা এক বেলায় হয়ে যায়, আর 14 পয়েন্ট ট্যুরটা যদি করেন তাহলে একটা পুরো দিন লেগে যায়।
এই 14 পয়েন্ট ট্যুরটা আপনারা যদি করেন সেটা একদিনেও কমপ্লিট করতে পারেন, অথবা ওনারা আরও একটা অপশন দেন, একদিন বিকেলবেলা এবং পরের দিন সকালবেলা। প্রথম দিন বিকেলবেলা ঘাটশিলার আশেপাশের সাইট সিনগুলো করিয়ে দেবেন এবং দ্বিতীয় দিন সকাল থেকে ঘাটশিলার দূরের যে জায়গাগুলো মানে বুরুডি লেক ওই সমস্ত যে দিকগুলো আছে সেইগুলো ওনারা কভার করিয়ে দেন। এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি একদিনের ট্যুর পছন্দ করবেন নাকি দুদিনের ট্যুর চুজ করবেন। অটো স্ট্যান্ডে যে রেট চার্ট লেখা থাকে ওনারা কিন্তু সেই অনুযায়ী ভাড়া বলেন। যদি আপনারা 7 পয়েন্ট ট্যুর করেন তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1400 টাকা, এবং যদি 14 পয়েন্টস করেন সেক্ষেত্রে 1400 প্লাস 1500 মানে 2900 টাকা। এই ভাড়াটা আমরা বার্গেন করে 2000 টাকায় করেছিলাম। ভাড়াটা সিজন এবং অফ সিজনের ওপর অনেকটাই ডিপেন্ড করে। 14 পয়েন্টস ট্যুর যদি আপনারা করেন তাহলে কিন্তু একদম সকাল সকাল মানে 8টার মধ্যে আপনাদের হোটেল বা রিসোর্ট থেকে বেরিয়ে যেতে হবে, কারণ সারাটা দিন লেগে যায় এই পুরো 14 পয়েন্টস ট্যুরটা কভার করতে। 14 পয়েন্টস ট্যুরে আমরা প্রথমেই গিয়েছিলাম সূর্য মন্দির, একদম সুবর্ণরেখা নদীর গা ঘেঁষে সুন্দর একটা সূর্য মন্দির। দ্বিতীয় স্পট ছিল রামকৃষ্ণ মঠ। ঘাটশিলার যে মেন বাজার মৌ ভান্ডার, সেই মৌ ভান্ডার যাবার রাস্তাতেই এই রামকৃষ্ণ মঠ পড়ে। একদম বাজার বা লোকালিটির মধ্যে এই রামকৃষ্ণ মঠ অবস্থিত। তাই যদি আপনারা এই রামকৃষ্ণ মঠে থাকেন ঘাটশিলায় এসে, তাহলেও কিন্তু আপনারা বাজার বা লোকালয়ের একদম সামনাসামনি থাকতে পারবেন এবং এই সমস্ত টুরিস্ট স্পটগুলো খুব ভালোভাবে ঘুরতে পারবেন। তৃতীয় জায়গা হলো গৌরীকুঞ্জ, খুবই বিখ্যাত জায়গা, যেটি বিভূতিভূষণের বসত বাড়ি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত নানা রকম জিনিস, তার পাণ্ডুলিপি এখনো এখানে খুব যত্ন সহকারে সংরক্ষিত করা আছে। আর এর পরের পয়েন্ট হচ্ছে কপার ফ্যাক্টরি এবং সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা ব্রিজের উপর দাঁড়িয়ে একদিকে দেখবেন কপার ফ্যাক্টরি, আর এই হচ্ছে সুবিশাল সুবর্ণরেখা নদী। বর্ষায় যার জলস্ফীতি ঘটে সেই নদীর রূপই আলাদা। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই কিন্তু দারুণ দেখা যায়। এরপর চলে আসুন ঘাটশিলার বিখ্যাত সেই স্পট যার নাম রাতমোহনা। ঠিক এই জায়গায় আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এখানে এখন নদীর স্রোতটা এতটাই বেশি। স্থানীয় লোকেরা এখানে এইভাবে মাছ ধরার ব্যবস্থা করে রেখেছেন। আর ওই যে দূরে ব্রিজটা দেখছেন, আমরা কিন্তু এর আগে ওই ব্রিজটাতেই ছিলাম, আর এখন এই নদীর একেবারে পাশে চলে এসেছি। আর ঠিক এই নদীর ডান দিকে রয়েছে ঘাটশিলার সব থেকে বিখ্যাত যে জলপ্রপাত, যার নাম রাতমোহনা জলপ্রপাত বা রাতমোহনা ওয়াটারফলস। বর্ষায় এই রাতমোহনা জলপ্রপাত কিন্তু ফুলে ফেপে তার অসাধারণ সুন্দর রূপ নিয়ে আপনার সামনে হাজির। ঘাটশিলায় অনেক ট্রাইবাল উপজাতির বাস এবং তাদের ঘরবাড়িগুলো কিন্তু ঠিক এতটাই সুন্দর হয়। এরপর চলে আসুন পরবর্তী গন্তব্যে, যেটা হলো সিদ্ধেশ্বর শিব মন্দির, যেটা অতি প্রাচীন একটা সিদ্ধেশ্বর মন্দির, যেখানে বলা হয় পঞ্চপাণ্ডব এইখান থেকে শিবের পুজো করে তারপর বনবাসে চলে যান। দুপাশে শাল গাছের জঙ্গল, মাঝখান দিয়ে এইরকম পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, আর তার মধ্যে দিয়েই পৌঁছে যেতে হয় 658 মিটার ট্রেক করে এই প্রাচীন সিদ্ধেশ্বর মন্দিরে। মন্দিরটা এখন পুনর্নির্মিত হয়েছে, সেজন্য কিন্তু আগে যারা দেখেছিলেন তার থেকে এখন একটু ভালো অবস্থায় দেখবেন। এই যে বেদিগুলো, এগুলো কিন্তু আগে ছিল না। জায়গাটা খুব সুন্দর, আর এখান থেকে পুরো ঘাটশিলা শহরটার একটা বার্ডস আই বা ইগল আই ভিউ পাওয়া যায়। যদি হাঁটু বা কোমরের সমস্যা না থাকে তাহলে চেষ্টা করবেন ট্রেক করে এই মন্দির পর্যন্ত আসার। এরপর দেখে নিন ঘাটশিলার অতি বিখ্যাত এবং জাগ্রত রঙ্কিনী মাতার মন্দির। এই একই জায়গায় আপনারা দুটো মন্দির দেখতে পাবেন। রাস্তার ওপরে এই যে মন্দিরটা, এটা পরে নির্মিত হয়েছে এবং এই রাস্তা থেকে নিচে একটা জায়গা নেমে গেছে, সেখানে চলে গেলে আপনারা প্রাচীন রঙ্কিনী মাতার মন্দির দেখতে পাবেন, যেখানে হাড়ি কাঠ রয়েছে গাছের নিচে। সেখানে এখনো কিন্তু মহিষ বলি হয়, এককালে এখানে নরবলি হতো। জায়গাটা দেখে এখনো কিন্তু আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
কথিত আছে এই গাছের নিচেই মাতা রঙ্কিনীর আশ্রয় ছিল এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করা পথিকদের তিনি রক্ষা করতেন এবং তার উদ্দেশ্যেই এখানে বলি দেওয়া হতো। এখন বলি অনেক কমে গেছে। আমরা এখানে পুজো দিলাম এবং সৌভাগ্যবশত মায়ের ভোগও পেয়ে গিয়েছিলাম। এরপরের গন্তব্য হচ্ছে গালুডি ড্যাম। আমরা যখন গিয়েছিলাম ড্যামের দুটো গেট খোলা ছিল, তাতেই এত স্রোত। যখন সবকটা গেট খোলা থাকে ভাবুন কি দৃশ্য দেখতে পাবেন। গালুডি ড্যাম দেখে আমরা চলে এলাম ঘাটশিলায়। একদম নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে, যেটা হচ্ছে মাতা রানীর মন্দির, যেটা বৈষ্ণোদেবীর মন্দির এবং মূর্তির আদলে তৈরি। এই হচ্ছে সেই মাতা রানীর মন্দির, যেটা কিন্তু এখন একটা পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে ঘাটশিলায়। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এরপরের গন্তব্য ফুলডুংরি পাহাড়। ছোট্ট 100 মিটার মতো ট্রেক করে এই ফুলডুংরি পাহাড়ে উঠতে হয়। যাচ্ছি সেই ফুলডুংরি পাহাড়। লোকালয় থেকে কিছুটা ওপরে সামান্য একটু জঙ্গল এবং পাথুরে রাস্তা পেরিয়ে এই ফুলডুংরি পাহাড়। ওপরটা পুরোপুরি এইরকম সমতল আর চারদিকে জঙ্গল রয়েছে, আর এর মাঝখানে একটা বেদি মতো করা রয়েছে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন এবং বসে তার কালজয়ী বেশ কিছু উপন্যাস লিখেছিলেন। আমাদের এরপরের গন্তব্য বুরুডি লেক। যাবার পথে এরকম সুন্দর একটা গ্রাম দেখে অটো দাঁড় করিয়ে নেমে পড়লাম। বাড়ির চার দিকগুলো ঘুরে দেখলাম। কি সুন্দর ছোট ছোট আদিবাসী বাড়ি আর সুন্দর করে নকশা কাটা, দেখে মনটা ভরে গেল। এরপর সোজা চলে এলাম বুরুডি লেকে। বুরুডি লেক যদি আপনারা 8-9 বছর আগে দেখে থাকেন, তার সাথে কিন্তু এখন কোনোভাবেই তার মিল পাবেন না। এখন এখানে প্রচুর দোকানপাট হয়ে গেছে, সেখানে আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। লেক ভিউ দেখতে দেখতে দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চ কিন্তু জাস্ট জমে যায়। তবে এখানে খাবারের স্বাদ আমাদের খুব একটা ভালো লাগেনি। এর থেকে আমাদের রিসর্টের খাবারের স্বাদ অনেক ভালো ছিল। এখানে দেশি মুরগির ঝোল সবাই সাজেস্ট করেন ট্রাই করার জন্য, আমাদের কিন্তু ভালো লাগেনি, একদম অনেস্ট রিভিউ দিলাম। এই হচ্ছে সেই বিখ্যাত বুরুডি লেক। এখানে কিন্তু আপনি চাইলে বোটিংও করতে পারেন। বোটিংয়ের টিকিট লাগে পার হেড 80 টাকা। আধ ঘন্টা ঘোরানো হয়। একটা বোটে 6 জন বা 8 জন হলে তাহলে কিন্তু বোট ছাড়া হয়। এই জায়গাটায় বিকেলের দিকে আসার চেষ্টা করবেন। এখান থেকে সানসেট জাস্ট অসাধারণ দেখতে লাগে। বুরুডি লেক ঘুরে চলে আসুন ধারাগিরি জলপ্রপাত যাবার রাস্তায়। আমরা বর্ষাকালে গিয়েছিলাম, রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, তাই ধারাগিরি জলপ্রপাত পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর এর পরের গন্তব্য হচ্ছে চিত্রকূট পাহাড়। সেখানেও 60 থেকে 70 মিটার মতো ট্রেক করে উঠতে হয়। পাহাড়ের ওপর একটা সুন্দর ছোট্ট মন্দির রয়েছে, কিছু কারণবশত আমরা সেখানে যেতে পারিনি। আর এরপর আমাদের লাস্ট গন্তব্য ছিল ঘাটশিলায় যে রঙ্কিনী মাতার মন্দির রয়েছে সেই মন্দির। এই মন্দির দেখেই আপনার ঘাটশিলার 14 পয়েন্ট সাইট সিন শেষ হবে। এই প্রত্যেকটা সাইট সিনের ডিটেলস ভিউ কিন্তু আমার ঘাটশিলা সিরিজের আগের পর্বে আপনারা পেয়ে যাবেন। যদি এই জায়গাগুলো সম্বন্ধে আরো ডিটেলসে জানতে চান, তাহলে অনুরোধ করব সেই ভিডিওটা একবার দেখে নেওয়ার জন্য। এবার বলি, যারা বাজেট ট্যুর করতে চান তারা যেদিন ঘাটশিলা পৌঁছাচ্ছেন সেই দিন বিকেলবেলা এই 14 পয়েন্টসের অর্ধেকটা করে নিন এবং পরের দিন সকালবেলা অর্ধেকটা করে নিয়ে আপনারা বিকেলের দিকে ঘাটশিলা থেকে হাওড়ায় ফেরার প্রচুর ট্রেন রয়েছে, সেগুলো ধরে হাওড়া চলে আসতে পারেন। আমার নাম মনোজ কুমার গুপ্তা, ঘাটশিলা অটো ট্যুর অ্যান্ড ট্রাভেল, মানে আমার অটোতে করি। আমার ফোন নম্বর হচ্ছে মোবাইল নম্বর 8603349120। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে যারা আপনারা আসবেন তারা কিন্তু এই মনোজদার সাথে এখানে ঘুরতে পারেন নিঃসন্দেহে। ঘাটশিলা যাবার প্ল্যান করলে এই মনোজদার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো করে দায়িত্ব নিয়ে কিন্তু প্রত্যেকটা স্পট আপনাদের দেখাবেন এবং প্রত্যেকটা স্পটের ডিটেলস আপনাদের বলে দেবেন, আর সাথে উপরি পাওনা হলো আপনার ভিডিও এবং ছবিও তুলে দেবেন। ঘাটশিলায় আপনারা সারা বছরই উইকেন্ডে ভ্রমণ করতে আসতে পারেন, তবে যেহেতু জায়গাটা একটু চরম ভাবাপন্ন, তাই এপ্রিল এবং মে মাসটা যদি বাদ দেন তাহলে খুব ভালো হয়। এখানে মূলত দুটো সিজন, মনসুন সিজন
যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কিন্তু এখানে দারুণ প্লেজেন্ট ওয়েদার। তাই এই সময়টা মাথায় রেখে ঘাটশিলা ট্যুর প্ল্যান করতে পারেন। তাহলে 1.5 বা 2 দিনের ছুটিতে কলকাতার একদম কাছেই এই সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কোনো ইনফরমেশন যদি মিস করে গিয়ে থাকি, কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।